নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই উনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং সাথে জড়িত ছিল। জনাব তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে। গিয়াসউদ্দিন আল মামুন সাহেবের যে সাজা ওইটা বহাল রাখেন, আর তারেক রহমান সাহেবের একুইটারের এগেনস্টে খালাসের বিরুদ্ধে যে আপিল, ওই আপিল মঞ্জুর করে ওনাকেও 7 বছর দেওয়া হয়। তার এগেনস্টে আমরা অ্যাপেলেট ডিভিশনে আপিল করি এবং মাই ফ্রেন্ড মিস্টার জাকির উনি আমাদের পক্ষ থেকে মেনলি এই মামলায় ভূমিকা পালন করেন, শুনানি করেন, এবং আজকে অ্যাপেলেট ডিভিশনে ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। এইভাবে আমাদের প্রেয়ার ছিল এবং বিভিন্ন সাইটেশন আমরা যখন দেখিয়েছি, অনারেবল চিফ জাস্টিস সাহেব এবং বেঞ্চে যে সমস্ত মাননীয় বিচারপতি মহোদয় ছিলেন তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। বাকিটুকু আমার ফ্রেন্ড বলবেন। হ্যাঁ, পুরো মনো ব্যাকগ্রাউন্ড। আপনারা জানেন যে 2009 সালের 26শে অক্টোবর এই মামলাটা দুদক দাখিল করে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং সাথে জড়িত ছিল। এবং ট্রায়াল কোর্ট সব কিছু দেখে শুনে 13 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক, এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ওনারা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং 130 পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয়, সেটা মূলত ছিল একটা একাডেমিক জাজমেন্ট। এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আইদার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্ট্যান্সে এই 130 পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য। তারই হিসাবে তাকে 7 বছরের সাজা দেওয়া হয় এবং 20 কোটি টাকা ফাইন করা হয়। 20 কোটি টাকা ফাইন করা হয় এবং তৎপরবর্তীতে জনাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জনাব গিয়াসউদ্দিন আল মামুন এই লিভ টু অ্যাপিল দায়ের করেন। এই লিভ টু অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিভ গ্রান্টিংয়ের সময়। তখন শুনানি আনতে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে
এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে, তখন সেই বিচারককে ওই অবস্থায় দেশ ত্যাগ করতে হয়েছিল। সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল, সেই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি। আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। আজকের অর্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে যে জনাব তারেক রহমানকে এই হাইকোর্টের দেওয়ার যে 7 বছরের সাজা এবং 20 কোটি টাকা জরিমানা, এই জরিমানা থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে অ্যাপিল বিভাগ সাক্ষী পর্যালোচনায় এবং মামলার বিষয়াদি আলোচনা করে ওনার বিরুদ্ধে মামলার কোনো অফেন্সের কোনো ইনগ্রিডিয়েন্ট পাওয়া যায় নাই এবং ওনাকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ওনার যে সম্মান এবং অবস্থান ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফেরত দিতে বলা হয়েছে।